মুসৌরির পার্ট 2 এর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমি হরিদ্বার মুসৌরি ট্রাভেল করছি। সাথে থাকবে দেরাদুন এবং ঋষিকেশেরও গল্প। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ধনৌল্টির উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই দেখি চোখের সামনে এমন অপূর্ব একটা দৃশ্য। আজকে প্রথমেই চলে যাব ধনৌল্টি ইকো পার্ক, ওখান থেকে যাব সুরকুন্ডা দেবী টেম্পল। এখন যেটা দেখতে পাচ্ছেন তা হলো শিবালিক রেঞ্জ। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা, ওয়েলকাম টু সুচি স্টোরি। ধনৌল্টি ইকো পার্ক যেতে যেতে রাস্তায় পড়বে এত সুন্দর সুন্দর দৃশ্য। ধনৌল্টির রাস্তায় যখন আপনি যাবেন ঠিক এরকম একটা ভিউ দেখতে পারবেন। এটা ধনৌল্টির সেলফি পয়েন্ট। নিচে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্যাম্প, এই ক্যাম্পগুলোতেও অনেকে এসে থাকেন। আমি এই ডিটেলসটাও আপনাদের দিয়ে দেব। আপনারা যদি কখনো ধনৌল্টি এসে থাকেন তাহলে এই ক্যাম্পগুলোতেও এসে থাকতে পারেন। এই জায়গাটির নাম হলো বুরান্সখণ্ড। অনেকের সাথে কথা বলে জানতে পারলাম বিশেষ করে বাঙালিরা এই বুরান্সখণ্ডের এই ক্যাম্পগুলোতে থাকা ভীষণভাবে পছন্দ করে, কারণ এই ক্যাম্পগুলোতে থাকলে ক্যাম্প থেকেই দেখতে পারবেন সারাদিন এইরকম একটা মনোরম দৃশ্য। যদি আপনি মুসৌরির ম্যাল রোডের পিকচার প্যালেস থেকে আসেন তাহলে প্রায় ধরুন 42 কিলোমিটার রাস্তা, আসতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতন। রাস্তাঘাট ভীষণই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো ধনৌল্টি ইকো পার্ক। এটা একটা ট্রেক, আর আপনি যতটা যেতে পারেন ততটা যেতে ইচ্ছে ততটা যেতেই পারেন, কোনো অসুবিধে নেই। এখান থেকে দেখুন একটা বোর্ড দেখা যাচ্ছে। এখান থেকে চাম্বা 30 কিলোমিটার, নই তিহারি 41 আর ঋষিকেশ 90 কিলোমিটার। চলুন। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা আছে, আর এটা হলো টিকিট কাউন্টার। এবং এখানের এন্ট্রি ফি 50 টাকা মাত্র। এই হলো ধনৌল্টি ইকো পার্ক। আমি যেহেতু অফ সিজনে এসেছি সেই কারণে এখানে লোকজনের সংখ্যা অনেকটাই কম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7,800 মিটার উচ্চতায় অবস্থিত এই ধনৌল্টি ইকো পার্ক। সমগ্র এলাকাটি দেবদারু গাছ দ্বারা বেষ্টিত। এখানে একটি রীতি প্রচলিত আছে। এখানকার মানুষজন তার প্রিয়জনের উদ্দেশ্যে একটি করে চারা রোপণ করেন এই ইকো পার্কে। আপনাদের জানিয়ে রাখা ভালো, এখানে 2টো পার্ক রয়েছে। একটি ধনৌল্টি অ্যাডভেঞ্চার পার্ক এবং আরেকটি ধনৌল্টি ইকো পার্ক, যেখানে এই মুহূর্তে আমি রয়েছি। দুটোই একই জায়গায় রয়েছে, কিন্তু দুটো জায়গার দুরকম নাম দেওয়া হয়েছে। যেটা আপনি নেচার ট্রেল করছেন বা রিল্যাক্সেশনের জন্য বসে আছেন সেই জায়গাটাকে বলা হয় ইকো পার্ক, আর যেখানে অ্যাডভেঞ্চারাস জিনিস রয়েছে যেরকম জিপ লাইন রয়েছে, স্কাই ওয়াক রয়েছে, সেই পার্কটাকে এনারা বলছেন অ্যাডভেঞ্চার পার্ক। এই ইকো পার্কের মধ্যে আবার 2টো পার্ট রয়েছে, একটা হচ্ছে আম্বার এবং অপরটি হচ্ছে ধারা। আপনি যে সময় ঘুরতে আসুন না কেন, ধনৌল্টির ইকো পার্ক প্রতিটা সময়ের জন্য বেস্ট সময়, সেটা গরম বলুন কিংবা ঠান্ডা। এখানে একটি জায়গা ডেডিকেট করা আছে যারা মেডিটেশন করেন তাদের জন্য। দেখতে সহজ রাস্তা হলেও উঠতে কিন্তু বেশ কষ্ট।
এটা হলো ধনৌল্টি ভিউ পয়েন্ট। ইকো পার্কে হেঁটে আসলে কিছুক্ষণ পরে এইরকম একটা ভিউ দেখতে পারবেন। ইকো পার্কে প্রায় 200 মিটার হেঁটে আসার পর, 200 মিটার তো মনে হচ্ছে, যখন হেঁটে আসবেন তখন অনেকটাই রাস্তা মনে হবে। তো এতটা হেঁটে আসার পর এরকম একটা ভিউ, এটা কিন্তু সচরাচর সারা রাস্তাতেই এরকম একটা ভিউ আপনি পাবেন। তো ইকো পার্কে আসতে পারেন কিছুক্ষণ সময় স্পেন্ড করার জন্য, বাস। ইকো পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম সুরকুন্ডা মাতা টেম্পলে, যার দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটারের মতন। আমাদের 51টি শক্তিপীঠের মধ্যে এই মন্দিরটিও একটি শক্তিপীঠ। নিচ থেকেই আপনি দেখতে পারবেন মায়ের মন্দিরের চূড়া। পার্কিংয়ে নামিয়ে দেওয়ার পর আপনাকে সিঁড়ি বেয়ে উঠে আসতে হবে রোপওয়ে কাউন্টারের দিকে। তারপর রোপওয়ে করে আপনি যেতে পারেন মায়ের মন্দিরে। রোপওয়ের চার্জ 225 টাকা মাত্র। সুরকুন্ডা মাতা মন্দিরের একটি মিনি ব্লগও রয়েছে। আপনারা যারা এই মিনি ব্লগটি দেখতে চান, ডিটেলস এই মায়ের মন্দির সম্পর্কে জানতে চান, তারাও এই মিনি ব্লগটি দেখতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি যদি হেঁটে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে, আর এটা হলো রোপওয়ে রাস্তা। জনশ্রুতি আছে এই মন্দিরে মায়ের মুন্টো পড়েছিল। তারপর থেকেই এই মন্দিরের নাম সুরকুন্ডা মাতা টেম্পল। আমি এইটুকু নিশ্চিত, এখানে আসলে আপনাদের মন কিন্তু ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে যাবে। আমি জানি না কেন, আমার হয়েছে বলেই মনে হলো। এখান থেকে এবার চলে যাব ল্যান্ডোরের রাস্তায়। এটা হচ্ছে মুসৌরি থেকে ধনৌল্টি যাওয়ার পথে। এখান থেকে আপনি অ্যাডভেঞ্চারগুলো করতে পারবেন। ফ্রি ফল আছে, কাটিং আছে, অনেক কিছু আছে। দাঁড়ান দেখাচ্ছি। যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ আছেন তারা অনেকেই এইখানে এসে অ্যাডভেঞ্চার করতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট রইল আপনাদের জন্য, বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাডভেঞ্চার করতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, চেষ্টা করবেন এই ধরনের অ্যাডভেঞ্চার থেকে বিরত থাকতে। দেরাদুনে যেমন দুন স্কুল ফেমাস, মুসৌরিতে তেমনি উডস্টক স্কুল। শুধু মুসৌরি কেন, পৃথিবীর অনেক জায়গায় এই উডস্টকের নাম রয়েছে, কারণ এখান থেকে পাস আউট হয়েছেন অনেক খ্যাতনামা ব্যক্তিরা। এই উডস্টক স্কুলের ক্যাম্পাস বিশাল বড়, বাঁকের পর বাঁক শেষ হয়ে যাচ্ছে, তবে এই উডস্টক স্কুলের ক্যাম্পাস শেষ হচ্ছে না। মনে হয় ক্লাস চলছে, ক্লাসরুমে লাইট জ্বলছে দেখা যাচ্ছে বাইরে থেকে। ল্যান্ডোর থেকে যখন আপনি মুসৌরির দিকে ঢুকছেন তখন কিন্তু এরকম বেশ কিছু ন্যারো লেন পাবেন, যার জন্য কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতেই হবে। এই হলো রাস্কিন বন্ডের ঘর। উনি এখানে একাই থাকেন, কোনো ফ্যামিলি নিয়েছেন দত্তক, তাদের সাথে এখানে থাকছেন। আমি এই মুহূর্তে রয়েছি চার দোকানের সামনে। এই চার দোকান সেই ব্রিটিশ শাসনকালেই তৈরি হয়েছিল। যারা শহরের ব্যস্ততা থেকে পালিয়ে গিয়ে একটু শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় নিজের জন্য কাটাতে চান, তাদের জন্য বলবো ল্যান্ডোর একটা উপযুক্ত জায়গা। আমার ল্যান্ডোরে এসে মনে হয়েছে এখানে যদি আরও 1-2 দিন এক্সট্রা থাকতে পারতাম বোধহয় আমার জন্য ভালোই হতো।
যারা ট্রেক লাভার আছেন তাদের জন্য ল্যান্ডর বেস্ট, তার কারণ ল্যান্ডর ক্লক টাওয়ার থেকে লাল টিব্বা পর্যন্ত খুব সুন্দর একটা ট্রেক রয়েছে। 1827 সালে ব্রিটিশ মিলিটারি ক্যান্টনমেন্ট স্থাপিত হয় ল্যান্ডরে এবং ক্রমে ব্রিটিশদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই হিল স্টেশন। এখানে স্ন্যাক্স, বেকারি আইটেম এছাড়া নানান ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। আমি লক্ষ্য করেছি যারা ল্যান্ডরে থাকেন বা থাকছেন তারা কিন্তু এই চার দোকানে এসেই ব্রেকফাস্টটা করছেন। আগে 4টে দোকানই ছিল শুধুমাত্র, তাই নাম ছিল চার দোকান। এখন অনেকগুলো দোকান আশেপাশে তৈরি হয়ে গেছে। ল্যান্ডরে আসার উপযুক্ত সময় হলো মার্চ মাস থেকে জুন মাস, আবার ওদিকে সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময় ওয়েদার অসাধারণ থাকে। যারা ধরুন হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি করছেন তারা তো তাদের আইটিনারিতে এই জায়গাটা অবশ্যই রাখেন, কিন্তু আমি বলবো যাদের সময় খুব অল্প, হাতে বেশি সময় নেই কিন্তু একটু ভালো জায়গায় ঘুরতে চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে, তারা কিন্তু শুধুমাত্র ল্যান্ডরের ট্যুর করতেই পারেন। চার দোকানের পাশেই রয়েছে সেন্ট পলস চার্চ। 1840 সালে তৈরি হয় এই সেন্ট পলস চার্চটি। প্রায় প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে এই চার্চ ভিজিটার্সদের জন্য খোলা থাকে। এটা হলো মুসৌরির সানসেট পয়েন্ট। যদি কেউ মুসৌরি আসেন এই জায়গাটা আসতে কিন্তু একদম মিস করবেন না। এখান থেকে সানসেট দেখতে অসাধারণ লাগে। চার দোকান থেকে যদি সরাসরি আসেন কিছুটা হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন লাল টিব্বা। এই হচ্ছে সেই ফেমাস ক্যাফে। এখানে আসলে 50 টাকার একটা টোকেন কাটতে হয়, যেই টোকেনটার সমমূল্য কিংবা তার চেয়ে বেশি মূল্যের দ্রব্য আপনি এখান থেকে কিনতে পারেন। যদি আপনি এই টোকেনটা নেন তবেই আপনাকে ওপরে যাওয়ার জন্য অ্যালাউ করা হবে। আমি এখান থেকে এক্সট্রা পেমেন্ট করে একটা কফি নিয়েছিলাম। মুসৌরির সব থেকে উচ্চতম স্থান বলা হয় এই লাল টিব্বাকে, যার উচ্চতা প্রায় 2275 মিটার। লাল টিব্বা যেহেতু মুসৌরির সবচেয়ে উচ্চতম স্থান, সেই কারণে ব্রিটিশ সময়কালে তাদের এখান থেকে নজরদারি করতে অনেক সুবিধে হতো। এখানকার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ অনেক পর্যটকদের নজর কাড়ে, তাই এখানে সব সময় পর্যটকদের ভিড় আপনি পাবেন। আমরা অনেকেই জানি ল্যান্ডরে কিন্তু অনেক বিখ্যাত মানুষের বাস, যেরকম রাস্কিন বন্ড, রয়েছে বিশাল ভরদ্বাজ যিনি ফিল্ম মেকার, রয়েছে জন ল্যাংয়ের মতো বিখ্যাত লেখকের বাড়ি। বাড়ির নাম পার্সোনেজ। বলুন তো এটা কার বাড়ি? এটা হলো আমাদের বর্ষিয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বাড়ি। কি অসাধারণ! ওখানে একটা গণেশ আছে, গণেশের মূর্তি আছে। এটা হলো কিলং মেমোরিয়াল চার্চ। এই যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে লাল টিব্বা থেকে সোজা এসছে, তারপরে এখানে পাবেন এই জয়েন্টটায়। আর এটা শুধুমাত্র সানডেতেই আপনারা যেতে পারবেন।
এখান থেকে মোটামুটি 400 মিটারের একটা ওয়াক আছে। ল্যান্ডরের আরও একটি আকর্ষণীয় জায়গা হলো ল্যান্ডর বেক হাউস। প্রায় 1910 সালে এই বেক হাউস তৈরি হয়। সব থেকে পুরনো একটি বেকারি। ল্যান্ডরের ইতিহাসের সঙ্গে এই বেক হাউস কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমি বলবো ট্যুরিস্টদের জন্য এটি একটি মাস্ট ভিজিট ডেস্টিনেশন। কিলং চার্চ থেকে ছোট ছোট ভেহিকেল পাওয়া যাচ্ছে, যেই ভেহিকেলে করে আপনি ল্যান্ডর বেক হাউস আসতেই পারেন। তার জন্য 200 টাকা মতন আপনাকে দিতে হবে। তবে আমি মনে করলাম একটু হেঁটে যাওয়াই ভালো। এখানে নাম লিখিয়ে আমায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ আমার আগে প্রচুর মানুষ। যারা বাইরে অপেক্ষা করছেন তারা এই ল্যান্ডর বেক হাউসের বাইরে দাঁড়িয়ে ফটো সেশন করছে। এগুলো কিছু কিছু সুভিনিয়ার শপ রয়েছে। যেহেতু হাতে বেশ খানিকটা সময় আছে, তাই ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখি। দেখলাম চারিপাশে ছোট ছোট সুভিনিয়ার শপ, কিন্তু এই দোকানগুলোতে দাম বড্ড বেশি। এখান থেকে কিছু কেনা যাবে না। এই দেখুন, ঘুরতে ঘুরতে কি চোখে পড়লো। এই রাস্তা ধরে চলে যাচ্ছে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী মুসৌরির অফিস। তবে আমার যেহেতু নাম লেখানো আছে, সেহেতু আমি হাঁটা পথে আর গেলাম না। পরে কোনো এক সময় আসলে আবার যাব। আচ্ছা, আপনারা জানেন কি ল্যান্ডর বেক হাউসে কি ফেমাস? সেখানে তো প্রচুর পেস্ট্রি, প্যানকেক, পাইস, প্রচুর জিনিস পাওয়া যায়। তবে আমি শুনেছি বান অমলেট, জিঞ্জার টি এবং প্যানকেক এখানে মোস্ট সেলেবল আইটেম। তবে আমার নজর কিন্তু পেস্ট্রিতেই আছে। চলুন, আমার ডাক পড়ে গেছে। আমি কিন্তু বসে খেতে আসিনি, জাস্ট টেক অ্যাওয়ের জন্যই এসছিলাম। তাতেই আমার এত সময় লেগে গেল। তাহলে ভাবুন তো, যারা বসে এখানে খাবার খাচ্ছে তাদের কত সময় লাগবে। তবে ভেতরে আসলে আপনারা এখানে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেবেন সেটা বুঝতেও পারবেন না। এই ক্যাফেতে আসলে বা দেখলে বুঝতেই পারবেন না, এত পুরনো একটি ক্যাফে বা একটি বেকারি হাউস এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, যা বলাই বাহুল্য। যারা টেক অ্যাওয়ে নিচ্ছেন তাদের জন্য একটি সতর্কবার্তা। প্রথমে আমি বুঝতে পারি, এখান থেকে নিয়ে যখন ফিরছি তখন প্রায় 40 থেকে 50টা বাদর আমার হাতের থেকে প্যাকেট কাটার জন্য রেডি ছিল। খুব কষ্টে সৃষ্টে আমি জিনিসগুলোকে কোনো রকম বাঁচিয়ে, অন্য ট্যুরিস্টদের হেল্প নিয়ে, ড্রাইভারের হেল্প নিয়ে আমি জিনিসগুলো কোনো মতে হোটেলে ফিরিয়ে আনতে পেরেছি। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম ঘন্টাঘরের কাছে। এর দুদিক দিয়েই ভিউ আছে, তবে ঘন্টাঘরে উঠতে দেয় কি না আমার জানা নেই। আমি বন্ধই দেখলাম। এদিক থেকে আসলে ল্যান্ডরের রাস্তা, আর এদিকে চলে যাচ্ছি আবার আমি মুসৌরি। ওই যে বলেছি, আমার পায়ের তলায় সর্ষে। হোটেলে ফিরে এসে স্থির নেই। এখন যাব ক্যামেলস ব্যাক রোড হয়ে গানহিল পয়েন্ট, তারপর যাব লাইব্রেরি চক। ছবিগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ক্যানভাসের ওপরে সুন্দর করে রং তুলি দিয়ে এঁকে রেখেছে এইরকম ছবি। গানহিল পয়েন্টে যাওয়ার জন্য নিয়ে নিলাম রোপওয়ে। ভাড়া পড়লো 220 টাকার মতো। শুনেছিলাম গানহিল পয়েন্ট থেকে নাকি রাত্রের ভিউ দেখতে আর সানসেট দেখতে অসাধারণ লাগে। তবে গানহিল পয়েন্টে উঠে একটু ডিসহার্টেনই হয়েছি বটে। চতুর্দিকে দোকান দোকান, শুধু দোকান। কোথা থেকে ভিউ দেখব? এটা হলো গানহিল ভিউ পয়েন্ট। এই হলো ভিউ। এর থেকে তো রাস্তায় হাঁটলে ভালো ভিউ আপনারা দেখতে পাবেন। বাকি পুরো দোকানপাটে ভর্তি। এইটা একটা দোকানের
খাজ থেকে দেখা যাচ্ছে, তাও এটার ভিউটা বেটার। এবার অপেক্ষা রোপওয়ে আসার। তারপর এখান থেকে নিচে গিয়ে চলে যাব লাইব্রেরি চক। একটা রিক্সা ধরবো বটে, হেঁটে যাব না। রাতের লাইব্রেরি চক প্রচন্ড জমজমাট। দিনের বেলাও যেরকম জমজমাট থাকে, রাত্রেবেলাও জমজমাট থাকে, কারণ এটা হলো একটা সেন্টারের মতো। যদি মুসৌরির ম্যাল রোড স্টার্ট হয় পিকচার প্যালেস থেকে, তবে এন্ড হয় তা গিয়ে লাইব্রেরি চকে। আবার উল্টো দিকটাও সেরকম, লাইব্রেরি চক থেকে যদি স্টার্ট হয় এন্ড হয় পিকচার প্যালেসে গিয়ে। পুরোটাই একটা সার্কেল। এই লাইব্রেরি চকে যে লাইব্রেরি রয়েছে সেটা এক ধরনের ল্যান্ডমার্ক বলতে পারেন। 1840 থেকে 1843-এর মধ্যে প্রতিষ্ঠিত হয় এই গ্রন্থাগার। ভিক্টোরিয়ান স্টাইলের এই গ্রন্থাগারে রয়েছে অনেক পুরনো ঐতিহাসিক তথ্য, যেই তথ্যগুলো সমৃদ্ধ করে এখনো পর্যটকদের। লাইব্রেরি চকের পাশেই রয়েছে গুরুদ্বারা। এই গুরুদ্বারাতে আমার এবার যাওয়া হলো না। পরের বার আসলে সবার আগে এখান থেকেই শুরু করব আমার যাত্রা। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে মার্জনা করে দেবেন। কি কি থাকছে আপনাদের জন্য নেক্সট এপিসোডে এক ঝলক দেখে নিন। পরের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে আসছি দেরাদুনের ব্লগ। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুচি স্টোরি। টাটা।